আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আজ থেকে খুব বেশি দিনের না, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে জড়িয়েছিল তাদের জীবনে সেই রাতের ছাপ আজও রয়ে গেছে। আমি অনেকদিন এই গল্পটা কাউকে বলিনি, কারণ আমি নিজেও জানতাম না মানুষ এটা বিশ্বাস করবে কিনা। কিন্তু যেদিন থেকে রাতের বেলা ঘুমের মধ্যে সেই একই শব্দ শুনতে শুরু করেছি, সেদিন থেকে বুঝেছি কিছু ঘটনা চেপে রাখলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ঘটনাটা শুরু হয়েছিল বর্ষাকালের এক সন্ধ্যায়। আমি তখন ইউটিউবের জন্য হরর ভিডিও বানাতাম। বিভিন্ন পুরনো জায়গা, শ্মশান, জঙ্গল, পরিত্যক্ত বাড়ি এসব নিয়ে ভিডিও করতাম। আমার চ্যানেল তখন খুব বড় না হলেও ধীরে ধীরে মানুষ চিনতে শুরু করেছিল। আর আমার সাথে সবসময় থাকতো দুইজন, রিয়াদ আর শাওন। রিয়াদ ছিল একটু পাগল টাইপের, ভয় জিনিসটা ওর মধ্যে খুব কম ছিল। উল্টো যত বেশি বিপজ্জনক জায়গা তত বেশি এক্সাইটেড হয়ে যেত। আর শাওন ছিল ক্যামেরাম্যান, শান্ত স্বভাবের ছেলে, কিন্তু খুব সাহসী। রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে শুট করতে পারত। সেদিন বিকেলে আমরা তিনজন একটা চায়ের দোকানে বসে নতুন লোকেশন নিয়ে কথা বলছিলাম। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো হয়েছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক তখনই দোকানের এক কোণায় বসে থাকা একজন বুড়ো লোক আমাদের কথাবার্তা শুনে এগিয়ে এল। লোকটার বয়স 70-এর মতো হবে, মাথা ভর্তি সাদা চুল, চোখ দুটো কেমন যেন অদ্ভুত। সে খুব আস্তে বলল, তোমরা কি সত্যি সত্যি ভূতের জায়গায় যাও? রিয়াদ হেসে বলল, যাই তো। কেন, কোনো জায়গা জানেন নাকি? বৃদ্ধটা কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জায়গা জানি, কিন্তু ওইখানে গেলে ফিরা আসতে পারবা কিনা জানি না। আমি একটু আগ্রহ নিয়ে বললাম, কোথায় জায়গাটা? বৃদ্ধটা দোকানের বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, বড় বিলের মাঝখানে একটা ভাসমান বাড়ি আছে, মানুষ ওইটারে তাসনান বাড়ি বলে। নামটা শুনেই দোকানের ভেতর বসে থাকা আরো দু একজন লোক আমাদের দিকে তাকাল। তাদের চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আমি বুঝলাম জায়গাটা নিয়ে এলাকায় কিছু একটা আছে। রিয়াদ আগ্রহ নিয়ে বলল, ভাসমান বাড়ি মানে? বৃদ্ধটা বলল, অনেক পুরনো কাঠের বাড়ি, পানির ওপর দাঁড়ানো। আগে সেখানে একটা পরিবার থাকত, তারপর এক রাতে পুরো পরিবার উধাও হয়ে যায়। শাওন হালকা হেসে বলল, উধাও মানে? বৃদ্ধটা এবার ধীরে ধীরে আমাদের কাছে এসে দাঁড়াল। তারপর খুব নিচু গলায় বলল, লোকজন বলে ওই বাড়ির ভেতর যা থাকে সেটা মানুষ না। দোকানের ভেতর তখন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাইরে শুধু বৃষ্টির শব্দ। আমি বললাম, আপনি নিজে কিছু দেখেছেন? লোকটা উত্তর দিল না, শুধু হাতের কাপটা কাঁপতে লাগলো। কয়েক সেকেন্ড পরে সে বলল, আমার ছোট ভাই একবার বন্ধুদের নিয়ে যেছিল, 3 জন গেছিল, ফিরা আসছিল 2 জন। আমরা চুপ হয়ে গেলাম। রিয়াদ আবার বলল, যে ফেরে নাই তার কি হয়েছিল? বৃদ্ধটা তাকাল না, শুধু বলল, পানির মধ্যে তার নৌকা পাওয়া গেছিল, কিন্তু শরীর পাওয়া যায় নাই। তারপর সে উঠে চলে গেল। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। আমি জানি না কেন, কিন্তু গল্পটা শুনে বুকের ভেতর কেমন ঠান্ডা একটা অনুভূতি হচ্ছিল। রিয়াদ তখনই বলে উঠল, এইটাই আমাদের পরের ভিডিও। আমি বললাম, লোকটা সিরিয়াস মনে হচ্ছিল। রিয়াদ হাসল, এইসব গ্রামে গল্প বানায়, কিন্তু লোকেশনটা দারুণ। শাওন তখন মোবাইলে ম্যাপ দেখছিল, লোকেশন বের করতে পারলে যাওয়া যায়। সেই রাতেই আমরা ঠিক করলাম পরদিন সকালে রওনা দেব। পরদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আমরা ক্যামেরা, টর্চ, পাওয়ার ব্যাংক আর কিছু শুকনো খাবার নিয়ে বের হলাম। বিকেলের দিকে আমরা পৌঁছালাম সেই এলাকায়। জায়গাটা শহর থেকে অনেক দূরে, চারদিকে শুধু জলাভূমি আর ছোট ছোট গাছ। কাদা আর পচা পানির গন্ধ বাতাসে ভাসছিল।
ঘাটে গিয়ে আমরা একটা মাঝি পেলাম। লোকটার নাম কাশেম। আমরা যখন তাসনান বাড়ির কথা বললাম, লোকটার মুখ একদম বদলে গেল। সে বললাম, ওইখানে মানুষ যায় না ভাই। রিয়াদ হেসে বলল, আমরা শুধু ভিডিও করে চলে আসব। কাশেম মাঝি মাথা নাড়ল। সন্ধ্যার আগে ফিরবেন। আমি বললাম, কেন? লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর ওই বিলে পানি নড়ে। শাওন হেসে ফেল, পানি তো নড়বেই। কিন্তু কাশেম হাসল না। সে শুধু বলল, সব পানি বাতাসে নড়ে না। ওর কথাটা শুনে আমার বুকের ভেতর আবার কেমন অস্বস্তি হলো। তারপর আমরা নৌকায় উঠলাম। নৌকা ধীরে ধীরে বিলের ভেতর ঢুকতে লাগল। শুরুর দিকে চারপাশে কিছু পাখির ডাক শোনা যাচ্ছিল, কিন্তু যতই ভেতরে যাচ্ছিলাম ততই সব চুপ হয়ে যাচ্ছিল। হচ্ছিল এই জায়গায় কোনো জীবন্ত জিনিস নেই, শুধু কালো পানি আর নিস্তব্ধতা। কাশেম মাঝি খুব কম কথা বলছিল। সে শুধু বৈঠা চালিয়ে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর আমরা দূরে একটা কাঠের বাড়ি দেখতে পেলাম। কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে। দূরে থেকে মনে হচ্ছিল বাড়িটা পানির ওপর ভাসছে। বাড়িটার টিনের ছাদ মরিচা পড়ে কালো হয়ে গেছে। কাঠের দেয়াল ভাঙা, কয়েকটা জানালা আধ খোলা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা জিনিস, বাড়িটার ভেতর থেকে লালচে আলো বের হচ্ছিল। আমি বললাম, ওইখানে কি কেউ থাকে? কাশেম মাঝি সাথে সাথে বলে উঠল, না। তার গলায় এমন ভয় ছিল যে আমরা চুপ হয়ে গেলাম। নৌকা বাড়ির পাশে গিয়ে থামল। কাঠে প্ল্যাটফর্মে পা দিতেই কর্মর শব্দ হল। মনে হচ্ছিল যে কোনো সময় ভেঙে যাবে। কাশেম মাঝি তখনও নৌকা থেকে নামেনি। আমি বললাম, আপনি থাকবেন না? লোকটা মাথা নাড়ল। আমি সন্ধ্যার আগে এই জায়গা ছাড়ি। বলল, আমরা ফিরব কিভাবে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর বলল, যদি ফিরতে পারেন তখন ভাববেন। এই কথা বলে সে নৌকা ঘুরিয়ে চলে গেল। আমরা তিনজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার নৌকা দূরে অদৃশ্য হতে দেখলাম। চারদিকে তখন অদ্ভুত নীরবতা। শাওন ক্যামেরা অন করল। ওকে গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই তাসনান বাড়ির সামনে। ও কথা বলছিল, কিন্তু আমার মনোযোগ ছিল বাড়িটার দিকে। মনে হচ্ছিল বাড়ির সব জানালা থেকে কেউ আমাদের দেখছে। হাওয়া না থাকা সত্ত্বেও একটা জানালা আস্তে আস্তে নড়েছিল। কি ই ই শব্দটা শুনে শরীর শিউরে উঠল। রিয়াদ দরজার সামনে গিয়ে দাঁড়াল। চল থকি। সে দরজায় হাত দিতেই সেটা আস্তে আস্তে খুলে গেল। ভেতরে ঢুকেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগল। এত ঠান্ডা যে মুহূর্তে হাতের লোম দাঁড়িয়ে গেল। ঘরের ভেতর অন্ধকার। টর্চ জ্বালাতেই দেখা গেল পুরনো কাঠের আসবাবপত্র ছড়িয়ে আছে। একটা টেবিল উল্টে পড়ে আছে। দেয়ালে ফাঙ্গাস, আর পুরো ঘরে পচা গন্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে সূর্যের আলো ঢোকেনি। শাওন ক্যামেরা ঘুরিয়ে সব রেকর্ড করছিল। হঠাৎ সে থেমে গেল। আমি বললাম, কি হলো? সে টর্চ তুলে দেয়ালের দিকে দেখাল। দেয়ালে অনেকগুলো হাতের ছাপ, কালচে লাল রঙের। আমি কাছে গিয়ে দেখলাম হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। রিয়াদ বলল, কেউ ভয় দেখানোর জন্য করছে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার মনে হচ্ছিল এই হাতের ছাপ মানুষের না। ঠিক তখনই ওপর তলা থেকে শব্দ এল, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। আমরা তিনজন একসাথে ওপরের দিকে তাকালাম। শাওন আসতে বলল, ওপরে কেউ আছে? রিয়াদ টর্চ হাতে সিঁড়ির দিকে এগোলো। চল দেখি। সিঁড়িগুলো খুব পুরনো ছিল, পা দিলেই কেঁপে উঠছিল। আমরা ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম। ওপরে একটা লম্বা করিডর, দুই পাশে কয়েকটা দরজা। সব দরজা বন্ধ, কিন্তু করিডোরের একদম শেষের দরজাটা আধ খোলা ছিল, আর ভেতর থেকে সেই লাল আলো বের হচ্ছিল। আমার বুকের ভেতর ধূপপোকানি বাড়তে লাগল। রিয়াদ ধীরে ধীরে দরজার কাছে গেল।
আমরা তার পেছনে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ভেতর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ খুব আস্তে কথা বলছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছিল না। শাওন কাঁপা গলায় বলল, দোস্ত, এটা ভালো লাগতেছে না। রিয়াদ দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল। আর পর্যন্ত আমরা যা দেখলাম, ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ার। চেয়ারের ওপর বসে আছে একটা পুতুল, কিন্তু সাধারণ পুতুল না। ও তার মুখ মানুষের মতো, চোখ দুটো কাচের না, একদম আসল চোখের মতো লাগছিল। আর সেটা সরাসরি আমাদের দিকে তাকিয়েছিল। ঘরের চারপাশে লাল মোমবাতি জ্বলছিল, দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। শাওন ফিসফিস করে বলল, এই সব কে করেছে? ঠিক তখনই নিচতলা থেকে বিকট শব্দ এলো, থাম! মনে হলো কেউ জোরে দরজা আছাড় মারল। আমরা চমকে উঠলাম। তারপরেই নিচ থেকে দৌড়ানোর শব্দ, থুপ থুপ থুপ। কেউ যেন পাগল মতো বাড়ির ভেতর দৌড়াচ্ছে। রিয়াদ চিৎকার করে বলল, কে আছে নিচে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা থামল না, বরং সিঁড়ির দিকে এগিয়ে আসতে লাগল। ধাপ ধাপ ধাপ। কেউ ওপরে উঠছে। আমার গলা শুকিয়ে গেল। আমি টর্চ সিঁড়ির দিকে ধরলাম। অন্ধকারের ভেতর একটা ছায়া দেখা গেল, অস্বাভাবিক লম্বা। মনে হচ্ছিল মাথাটা ছাদের সাথে লেগে আছে। শাওন ফিসফিস করে বলল, ওটা মানুষ না। তারপরই ছায়াটা থেমে গেল, একদম নিস্তব্ধতা। আর ঠিক তখনই করিডোরের সব দরজা একসি আথে ধীরে ধীরে খুলতে শুরু করল। কি অন্ধকার ঘরগুলো থেকে ঠান্ডা বাতাস বের হয়ে আসছিল। মনে হচ্ছিল প্রতিটা ঘরের ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। আমরা পিছিয়ে গেলাম। হঠাৎ নিচ থেকে একটা গলা ভেসে এলো, তোরা কেন আসছিস? গলাটা শুনে আমার বুক কেঁপে উঠল। মানুষের গলার মতো, কিন্তু অস্বাভাবিক ভারী। রিয়াদ এবার আর হাসছিল না। সে আস্তে বলল, নিচে যাই। ঠিক তখনই পেছনের ঘরের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। ধাম। আমরা ঘুরে দেখি যেই ঘরে পুতুলটা ছিল সেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আর ভেতর থেকে শিশুর হাসি, খিলখিল খিলখিল। শাওন কাঁপা গলায় বলল, আমরা ভুল করছি দোস্ত। তারপরই করিডোরের শেষ প্রান্তে দাঁড়ানো ছায়াটা নড়ল, ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে লাগলো। ধাপ ধাপ ধাপ। তার প্রতিটা পায়ের শব্দে পুরো বাড়িতে পেয়ে উঠছিল। আমি টর্চের আলো তার মুখে ফেললাম, আর সঙ্গে সঙ্গে আমার শরীর জমে গেল। ওটার চোখ ছিল না, চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর মুখটা অস্বাভাবিকভাবে কাটা। মনে হচ্ছিল কেউ জোর করে হাসি বানিয়ে দিয়েছে। হঠাৎ জিনিসটা দৌড়ে আমাদের দিকে আসতে শুরু করল, এত দ্রুত যে বোঝার সময় পাইনি। রিয়াদ চিৎকার করে উঠল, দৌড়! আমরা সিঁড়ির দিকে ছুটলাম। পেছনে সেই জিনিসটার দৌড়ানোর শব্দ, ধাপ ধাপ। পুরো বাড়ি কাঁপছিল। আমি নিচে নেমে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই থেমে গেলাম, কারণ দরজাটা বন্ধ। আমরা তো খুলেই ঢুকেছিলাম। রিয়াদ জোরে ধাক্কা দিল, খোল! দরজা নড়ল না। পেছন থেকে তখন সেই ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল জিনিসটা ঠিক আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। দরজাটা নড়ছিল না। রিয়াদ বারবার ধাক্কা দিচ্ছিল, কিন্তু কাঠের সেই পুরনো দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। আমি আর শাওন পিছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কারণ আমাদের ঠিক পিছন থেকেই তখন ভারী শ্বাস নেওয়ার শব্দ আসছিল। সবাই একসাথে। আমরা তিনজন একসাথে দরজায় ধাক্কা দিলাম, থাম থাম থাম। তৃতীয় ধাক্কায় দরজাটা হঠাৎ খুলে গেল। আমরা বাইরে বেরিয়ে প্ল্যাটফর্মে পড়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি বাড়িটার ভেতর একদম অন্ধকার, যেন কিছুই ঘটেনি। কিন্তু একটা জিনিস তখনও স্পষ্ট শোনা যাচ্ছিল,
ওপরতলা থেকে সেই শিশুর হাসি, খিল 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 খিল। শাওন প্রায় কাঁদতে কাঁদতে বল, নৌকা কোথায়? আমরা চারদিকে তাকালাম। কাশেম মাঝি তো অনেক আগেই চলে গেছে, আর আশেপাশে আর কোনো নৌকা নেই। চারদিকে শুধু কালো পানি আর অন্ধকার। বৃষ্টি আবার শুরু হয়েছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। রিয়াদ বল, এইখানে দাঁড়ায় থাকলে মরব, কিছু একটা করতে হবে। আমি মোবাইল বের করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। শাওনের হাত কাঁপছিল। দোস্ত, আমরা সাঁতার কেটে যাই। আমি পানির দিকে তাকালাম। পানিটা অস্বাভাবিক শান্ত, একদম স্থির। কিন্তু ঠিক তখনে আমি দেখতে পেলাম পানির নিচে কিছু নড়ছে। প্রথমে মনে হলো বড় মাছ, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম ওগুলোর আকার মানুষের মতো। কালো ছায়া অনেকগুলো। ওগুলো ধীরে ধীরে আমাদের প্ল্যাটফর্মের চারপাশে ঘুরছিল। আমি আস্তে বললাম, পানিতে কিছু আছে। রিয়াদ তাকিয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে আন, কারণ ঠিক তখনে পানির ওপর একটা হাত ভেসে ওঠেল। মানুষের হাত, ফ্যাকাশে সাদা। কয়েক সেকেন্ড পানির ওপর থেকে আবার নিচে চলে গেল। শাওন চিৎকার করে ওঠেল। ঠিক তখনে বাড়ির ভেতর থেকে দরজা কি শব্দ করে আবার খুলতে শুরু করল। ধীরে ধীরে অন্ধকারের ভেতর কিছু একটা দাঁড়িয়েছিল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওটার চোখের জায়গায় কালো গর্ত দুটো অন্ধকারের মধ্যেও আলাদা বোঝা যাচ্ছিল। রিয়াদ ফিসফিস করে বলল, ওটা বাইরে আসতেছে। আমার মাথা কাজ করছিল না। একদিকে পানি, আরেকদিকে ওই জিনিস। হঠাৎ শাওন বলল, ওইদিকে আরেকটা ছোট নৌকা আছে। প্ল্যাটফর্মের পেছনের দিকে সত্যি একটা ভাঙাচোরা ছোট নৌকা বাঁধা ছিল। আমরা দৌড়ে সেদিকে গেলাম। নৌকাটা অনেক পুরনো, অর্ধেক ভাঙা, কিন্তু এই মুহূর্তে সেটাই আমাদের একমাত্র ভরসা। রিয়াদ দড়ি খুলতে লাগল, আর ঠিক তখন বাড়ির ভেতর থেকে বিকট একটা চিৎকার ভেসে এলো। মানুষের গলার মতো না, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ কাঁদছে। আমরা পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। ওই লম্বা জিনিসটা এবার দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। বৃষ্টির মধ্যে ওটার শরীর আরও ভয়ঙ্কর লাগছিল। হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো কাটার মতো চিকন, আর মুখটা সেই ছেঁড়া হাসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার পেছনে আরও মানুষ দাঁড়িয়ে আছে। না, মানুষ না, ছায়া, অন্ধকার কালো ছায়া। সবাই স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে। শাওন কাঁপা গলায় বলল, ওরা কারা? আমি উত্তর দিতে পারলাম না, কারণ ঠিক তখনই ছায়াগুলোর একটা ধীরে ধীরে মাথা কাত করল, যেন আমাদের চিনতে চেষ্টা করেছে। তারপর সবাই একসাথে সামনে এগোতে শুরু করল। ধাপ ধাপ ধাপ। রিয়াদ চিৎকার করে উঠল, নৌকায় ওঠ। আমরা দ্রুত নৌকায় উঠে বেঠা চালাতে শুরু করলাম। বৃষ্টি তখন আরও বেড়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি সেই জিনিসগুলো প্ল্যাটফর্মের একদম কিনারায় দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা পানিতে নামছে না, শুধু দাঁড়িয়ে দেখছে। আমাদের মনে একটু সাহস ফিরল। শাওন হাঁপাতে হাঁপাতে বলল, মনে হয় বেঁচে গেছি। ঠিক তখনই নৌকার নিচে কিছু একটা জোরে ধাক্কা দিল। থাম! নৌকা কেঁপে উঠল। আমরা তিনজন প্রায় পড়ে যাচ্ছিলাম। আবার ধাক্কা। থাম! পানির নিচে কিছু একটা আমাদের অনুসরণ করেছে। এর আলো পানিতে ফেললাম, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা বরফ হয়ে গেল। নৌকার নিচে অনেকগুলো মুখ, মানুষের মুখ, ফ্যাকাশে, চোখ খোলা। ওগুলো পানির নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা মুখ পানির ওপরে উঠে এল। মেয়ের মুখ, চুলে শ্যাওলা জড়ানো, আর চোখ দুটো পুরো সাদা। সে ধীরে ধীরে নৌকার কিনারা ধরে ফেলল। শাওন চিৎকার করে উঠল। রিয়াদ বয়ঠা দিয়ে জোরে আঘাত করতেই জিনিসটা আবার পানির নিচে ডুবে গেল। কিন্তু তখনই চারপাশে পানি নড়তে শুরু করল। মনে হচ্ছিল শত শত কিছু আমাদের চারদিকে ঘুরছে।
নৌকা দ্রুত ডুবতে শুরু করল। আমি চিৎকার করলাম, পানি ঢুকতেছে। শাওন মরিয়া হয়ে হাত দিয়ে পানি ফেলতে লাগল, কিন্তু লাভ হচ্ছিল না। পেছনে তাকিয়ে দেখি দূরের সেই বাড়িটায় হঠাৎ সব জানালায় লাল আলো জ্বলে উঠেছে, একটা পর একটা। মনে হচ্ছিল পুরো বাড়ি জেগে উঠেছে। আর সেই আলোয় আমাদের স্পষ্ট দেখতে পেলাম জানালার ভেতরে অনেকগুলো মুখ দাঁড়িয়ে, সবাই আমাদের দিকে তাকিয়ে। আমার পুরো শরীর কাঁপছিল। রিয়াদ হঠাৎ বলল, দেখ। আমি সামনে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে একটা ঘাট দেখা যাচ্ছে। আমরা প্রাণপণে বৈঠা চালাতে লাগলাম, কিন্তু নৌকার গতি কেমন ধীরে হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ নিচে থেকে ধরে রেখেছে। হঠাৎ শাওন থেমে গেল। আমি বললাম, কি হয়েছে? সে কোনো উত্তর দিল না, শুধু পানির দিকে তাকিয়েছিল। আমি নিচে তাকাতেই দেখি একটা হাত তার পা ধরে আছে পানির ভেতর থেকে, ফ্যাকাশে হাত। শাওন হঠাৎ পানির দিকে টেনে নামতে শুরু করল। সে চিৎকার করে উঠল, বাঁচা! আমি আর রিয়াদ ওকে ধরে টান দিলাম, কিন্তু নিচের জিনিসটার শক্তি অস্বাভাবিক। মনে হচ্ছিল 10 জন মানুষ টানছে। শাওনের মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে। হঠাৎ সে কাঁদতে কাঁদতে বলল, ওরা নিচে অনেকজন। তারপরেই একটা বিকট শব্দ করে সে পানির নিচে টেনে চলে গেল। আমরা শুধু তার হাতটা কয়েক সেকেন্ড দেখতে পেলাম। তারপর অন্ধকার, পানি, আর কিছু না। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম, শাওন! কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর পানির ঢেউ। রিয়াদের মুখও ফ্যাকাশে হয়ে গেছে। সে কাপা গলায় বলল, ও আর নাই। আমার মাথা ঝিমঝিম করছিল, কিছু বুঝতে পারছিলাম না। আমরা প্রাণপণে বৈঠা চালাতে লাগলাম। অবশেষে নৌকা ঘাটে এসে লাগল। আমরা দৌড়ে মাটিতে উঠে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি দূরে সেই ভাসমান বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, সব জানালায় লাল আলো। আর মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে। সেদিন রাতে আমরা কোনোভাবে একটা লোকাল বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ভয়ের শেষ তখনও হয়নি। কারণ সেই রাতে প্রথম আমি সেই শব্দটা শুনি, ঘুমের মধ্যে, ঠক। ঠিক সেই বাড়ির সিঁড়িতে হাঁটার শব্দ। আমি চোখ খুলতেই দেখি ঘরের দরজা আস্তে আস্তে নড়ছে, কি, আর দরজার নিচ দিয়ে পানি ভেতরে ঢুকছে, কালো পানি। আমি চিৎকার করে উঠলাম। রিয়াদ লাইট জ্বালাল। সব স্বাভাবিক, কোনো পানি নেই, কিন্তু দরজার সামনে ভেজা পায়ের ছাপ ছিল, একদম মানুষের মতো, তবে আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। পরদিন সকালেও আমরা শাওনকে খুঁজতে আবার লোকজন নিয়ে বিলে গিয়েছিলাম, কিন্তু সেই বাড়িটা আর ছিল না। পুরো বিল খুঁজেও কেউ কোনো বাড়ি পায়নি। কাশেম মাঝিকেও আর কখনো পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলেছিল, তাসনান বাড়ি সবসময় দেখা যায় না, যাদের ডাকে শুধু তারাই দেখে। আমরা আর কখনো ওই জায়গায় যাইনি, কিন্তু ঘটনার শেষ সেখানেই না। শাওনের ক্যামেরাটা আমরা পরে নৌকার ভেতর থেকে পেয়েছিলাম। ক্যামেরার বেশিরভাগ ফুটেজ নষ্ট ছিল, শুধু শেষের কয়েক মিনিট ঠিক ছিল। আর সেই ভিডিও দেখে আজও আমি রাতে ঘুমাতে পারি না। ভিডিওতে দেখা যাচ্ছিল আমরা নৌকায় পালাচ্ছি, বৃষ্টি পড়ছে, আমরা চিৎকার করছি, কিন্তু ভিডিওর একদম শেষ ফ্রেমে পানির নিচ থেকে একটা মুখ উঠে আসে, সাদা চোখ, পচা চামড়া, আর সেই মুখটা ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসে। তারপর ভিডিও বন্ধ হয়ে যায়। ঘটনার পর রিয়াদ একদম বদলে গিয়েছিল, আগের মতো কথা বলতো না। একদিন সে আমাকে ফোন করে শুধু একটা কথাই বলেছিল, ওরা এখনো আমারে ডাকে।
তারপর থেকে সে নিখোঁজ। আজ 3 বছর হয়ে গেছে, কেউ তাকে খুঁজে পায়নি। কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলেই শুধু পানির শব্দ শোনা যায়, আর খুব আস্তে এক গলা বলে, ফিরা আয়। আমি আজও জানি না তা স্নান বাড়ি সত্ত্বেই কি ছিল, মানুষ, অভিশাপ, নাকি বাণীর নিচে থাকা কোনো অজানা কিছু। তবে একটা কথা নিশ্চিত, ওই বাড়ি এখনো আছে, অন্ধকার কোনো বিলে, কারো অপেক্ষায়। আর যদি কোনোদিন গভীর রাতে তোমরা পানির দিক থেকে ফিসফিস শব্দ শুনতে পাও, তাহলে কখনো সেদিকে যেও না, কারণ সব ডাক মানুষের হয় না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও এমন বাস্তব ভয়ের ঘটনা নিয়ে আসব, যেগুলো শোনার পর হয়তো তোমরা আর রাতে একা ঘুমাতে পারবে না।